আমার শ্বশুর আমাকে দেখেই দুধ খাওয়ার জিদ ধরতেন। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি আমার শ্বশুরকে দুধ খাওয়াবো। একদিন আমার স্বামী দেববাড়িতে ছিলেন না, তাই আমি জালি নাইটি পরে আমার স্বামীর স্মৃতিতে ব্যাকুল হয়ে পড়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমার নাম পূজা এবং আমার স্বামীর নাম অবিনাশ, কিন্তু সবাই তাকে স্নেহে অমিত বলে ডাকে। আমরা চণ্ডিকদের বাসিন্দা। আজ আমি আমার জীবনের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুনে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমার বিয়ের মাত্র 5 দিন পেরিয়েছে। আমার শ্বশুর আমাকে ডাকলেন। আমার শ্বশুরবাড়িতে শুধু আমার শ্বশুরই থাকতেন, আর আমার স্বামী বিয়ের রাতেই বিশেষ করে বলেছিলেন যে তার বাবা খুব রাগী, তাকে কোনো বিষয়ে না বলবে না, নইলে তিনি রাগে পাগল হয়ে যান। 3 দিন ধরে আমি এটাই দেখছিলাম। যখনই তিনি আমার স্বামী অমিতকে ডাকতেন, আমার স্বামীর রং উড়ে যেত। তিনি একদম ঘাবড়ে যেতেন এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতেন। আমার স্বামীর এই অবস্থা দেখে আমার মনে শ্বশুরের প্রতি ভয় জন্মেছিল। তিনি সত্যিই রাগী ছিলেন। 4র্থ দিন সকালেই অমিত আমাকে বলল যে আজ আমরা বাইরে ঘুরতে যাব। আমি খুব খুশি ছিলাম, কিন্তু তখনই আমার শ্বশুর অমিতকে ডাকলেন, আর তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে থেকে আমার শ্বশুরের চিৎকার শোনা যাচ্ছিল। তিনি বলছিলেন, 3 দিন বিয়ের হাঙ্গামায় কেটে গেল। তোমার কি মনে আছে যে ফ্যাক্টরিতে তোমার না থাকায় কত ক্ষতি হচ্ছে? আর আজ তুমি আবার ছুটি নিয়ে বসে আছো। এখনই ফ্যাক্টরি পৌঁছে যাও। সব কর্মীদের উপর নজর রাখো যাতে তারা ঠিকমতো কাজ করে। আমি তোমার বিয়ে এই জন্য করিনি যে তুমি ঘরেই বসে থাকবে। আর তোমার স্ত্রীকেও বলো যে সে রান্নাঘরের দায়িত্ব নেবে। এখানে তো আর কোনো মহিলা নেই যে তার নখর তুলবে। শুনে আমার খুব রাগ হয়েছিল। আমাদের বিয়ের মাত্র 3 দিন পেরিয়েছে, আর এই 3 দিনে আমি নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। এর ওপর আমার শ্বশুর অনেক খুঁত ধরেছিলেন, কিন্তু অমিত আমাকে স্নেহে বুঝিয়েছিলেন যে বাবার কথা খারাপ মনে করো না। 4 দিন ধরে আমি এই চিন্তায় ডুবেছিলাম যে শ্বশুরের মেজাজ কেন এমন। কিন্তু আজ আমার শ্বশুর যে হট্টগোপ করলেন, তাতে আমি খুব ভয় পেয়ে গেলাম। অমিত যখন ঘরে ঢুকলেন, তার মুখ মলিন ছিল। তিনি বললেন, আমি ক্ষমা চাইছি, আমাকে যেতেই হবে গো। আমি বললাম, কোনো সমস্যা নেই, কাজ আগে, আমরা পরে বাইরে যাব। আমি কোনো আপত্তি করিনি। অমিত তার ফ্যাক্টরিতে চলে গেলেন। আমি রান্নাঘরে এসে অনিচ্ছায় বাসন ধোয়া শুরু করলাম। বিয়ের 4র্থ দিনেই আমাকে খাবার বানাতে হলো এবং বাড়ির সব কাজ করতে হলো। আমার শ্বশুরজিকে বিদায় দিয়েছিলেন, বলেছিলেন যে এখন বউ এসে গেছে, সেই সব পরিষ্কার করবে। আমি পুরো বাড়ি পরিষ্কার করলাম এবং ক্লান্ত হয়ে এখন আমি আমার ঘরে বিশ্রাম নিতে যাচ্ছিলাম। তখন আমার শ্বশুর আমাকে ডাকলেন। তিনি তার ঘরে বসেছিলেন। আমি মাথায় ভালো করে দোপাট্টা দিয়েছিলাম, কিন্তু দোপাট্টাটা রেশমি ছিল। তাই যখন আমি শ্বশুরের ঘরে ঢুকলাম, আমি জিজ্ঞাসা করলাম, জি পাপা, আপনি কিছু চেয়েছিলেন? তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুব গভীরভাবে দেখলেন। তারপর খুব অদ্ভুতভাবে তার শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে বললেন, দুধ, দুধ খাবো। এটা শুনে আমার প্রথমে আমার দোপাট্টার কথা মনে পড়ল, কারণ আমার বুক থেকে দোপাট্টা সরে গিয়েছিল। আমি তাড়াতাড়ি দোপাট্টা ঠিক করে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার শ্বশুরের এই আচরণ আমার কাছে অদ্ভুত লাগল। শ্বশুর তো বাবার সমান, আর বাবা কখনো মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত এভাবে দেখেন না। আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম। আমার দিল জোরে জোরে কাঁপছিল। আমি খুব অদ্ভুত বোধ করছিলাম। আমি ফ্রিজ খুলে দুধের গ্লাস ভরে দোপাট্টা ভালো করে জড়িয়ে শ্বশুরের ঘরে গেলাম। সাইড টেবিলে দুধের গ্লাস রাখলাম। এর আগেই আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমার শ্বশুর বললেন, একটু আমার কাছে বসো, কথা বলো। বাড়িতে এখন তুমি ছাড়া তো কেউ নেই, আর আমি অনেক দিন ধরে একা একা বসে বিরক্ত হয়ে যাই। এটা শুনে আমি খুব অস্বস্তি বোধ করলাম। আমার শ্বশুরের ঘরে শুধু একটি বিছানা আর আলমারি ছিল, বসার জন্য আলাদা কোনো চেয়ার ছিল না। তাই আমি বাধ্য হয়ে বিছানার পাশে বসলাম। তিনি আমার সাথে এটা সেটা কথা বলতে লাগলেন, কিন্তু যখন তিনি দুধের গ্লাস তুলে মুখে লাগালেন, তখনই সেটা সরিয়ে নিলেন এবং বললেন, এত ঠান্ডা দুধ আমি খেতে পারবো না, আমার গরম গরম দুধ পছন্দ। এটা বলতে বলতেই তার দৃষ্টি আমার মুখ থেকে আমার পুরো শরীরে যাত্রা শুরু করলাম। তার দৃষ্টিতে কি ছিল জানি না, কিন্তু আমি বিভ্রান্তির শিকার হতে শুরু করেছি। আমার হাতে ঘাম দেখা দিয়েছে, মুখেও ঘাম স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বললেন, এটা কি গরম করে নিয়ে আসো না? আমি দুধের গ্লাস হাতে দাঁড়িয়ে গেলাম। যদিও 3 দিন ধরে আমার শ্বশুর খুব রাগ করে কথা বলছেন যখন অমিত বাড়িতে থাকত, কিন্তু আজ তার ভাষা ছিল খুবই নরম। মনে হচ্ছিল না যে তিনি আমার সেই শ্বশুর যিনি 3 দিন ধরে অমিতকে চিৎকার করে ডাকছিলেন এবং রাগ করে তার সাথে কথা বলছিলেন, তাকে বকছিলেন। আমি দুধকে পাত্রে ঢেলে একটু গরম করলাম, তারপর গ্লাসে ঢেলে শ্বশুরের কাছে গেলাম। আমি গ্লাসটি তার দিকে এগিয়ে দিতেই
তিনি গ্লাসের সাথে আমার হাতও ধরে ফেললেন। আমার মনে হলো যেন আমার পুরো শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। আমি তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে হাত টেনে নিতে চাইলাম। তখন তিনি হাত ছেড়ে দিলেন। আমি ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম। তখন তিনি বললেন, আরে বাইরে কোথায় যাচ্ছ? এখানে বসো, আমার পাশে বসো, আমার সাথে কথা বলো। এই একাকিত্বের সাপ এখন আমাকে আরও বেশি কামড়াতে শুরু করেছে। এ কথা বলে শ্বশুর একটি ঠান্ডা দীর্ঘশ্বাস ফেললেন। আমার কাছে তখন আরও বেশি অদ্ভুত লাগছিল। তার কথা শুনে আমার খারাপ লাগছিল। তিনি আবার বললেন, তুমি বিয়ের পরের দিন যে কালো রঙের ফ্যাশনেবল ড্রেস পরেছিলে, সেটা তোমার উপর খুব সুন্দর দেখাচ্ছিল। আজ সন্ধ্যায় সেটাই পরো। এ কথা শুনেও আমার খারাপ লেগেছিল। এই অনুরোধ তো অমিতের আমার কাছে করা উচিত ছিল, আমার শ্বশুরের না। এখন তো আমার মাথায় প্রতিদিনের নাটক বেঁধে গেছে। যখন অমিত অফিসে যেত, আমার শ্বশুর আমাকে তার ঘরে ডাকতেন। তিনি আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতেন, বারবার তার শুকনো ঠোঁটে জিভ বুলাতেন। তারপর বলতেন, আমার দুধ খেতে ইচ্ছে করছে, আমাকে দুধ গরম করে দাও। আমি দুধের গ্লাস দিয়ে চলে যেতে চাইতাম। তখন তিনি আমার হাত ধরে ফেলতেন, বলতেন, আমার পাশে বসো, আমার সাথে কথা বলো। আমি কি বলতে পারতাম? আমি কাজের অজুহাত তৈরি করে বেরিয়ে যেতাম। বলতাম, আমার রান্না করতে হবে, বাসন মাজতে হবে। আসলে এগুলো আমার ভালো লাগতো না। এখন আমার মন অস্থির হয়ে উঠছিল। আমি ভাবছিলাম, আমাকে অমিতের সাথে কথা বলতে হবে, কিন্তু কিভাবে? সে তো তার বাবার সামনে একটি কথাও বলতে পারত না, শুধু মাথা নিচু করে জি পাপা বলতো। একদিন আমি রান্নাঘরের সব কাজ করছিলাম, তখন হঠাৎ আমার শ্বশুর রান্নাঘরে চলে এলেন। তিনি পেছন থেকে আমাকে ধরে ফেললেন, ঝাঁকুনি দিয়ে টেবিলের সাথে ধাক্কা দিলেন এবং পেছন থেকে আমার দিকে। তারপর আমার সাথে যা কিছু করলেন, আমি আমার ইজ্জত বাঁচিয়ে আমার ঘরে চলে গেলাম। আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম, খিল লাগিয়ে দিলাম, বিছানায় বসে পড়লাম। অস্থিরতা আমাকে খুব বেশি আক্রমণ করছিল। আমার পুরো অস্তিত্ব কাঁপছিল। আমি ভাবতেও পারছিলাম না যে আমার শ্বশুর আমার সাথে এমন কোনো কাজ করতে পারেন। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অমিতের সাথে কথা বলবো। আমি সারাদিন কোনো কাজ করিনি, নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। কয়েকবার আমার শ্বশুর আমার দরজায় ধাক্কা দিয়েছিলেন, বলেছিলেন যে তার খিদে পেয়েছে, আমি তাকে খাবার দিই, কিন্তু আমি তাকে কিছু দিইনি। আমার জায়গায় অন্য কেউ হলে সেও তাই করত যা আমি করেছিলাম। রাতে দরজায় জোরে ধাক্কা পড়ল। অমিত ছিল। সে বলল, রবিনা, দরজা খোলো। এ কি বেয়াদবি! কেন তুমি সকাল থেকে দরজা বন্ধ করে ঘরে বসে আছো? অমিতের কণ্ঠ শুনেই আমি দরজা খুলে দিলাম। আমি দরজা খুলতেই বাবা ছেলে দুজনেই আমাকে রাগের দৃষ্টিতে দেখলেন। তারা বললেন, তোমার কোনো অনুভূতি বা লজ্জা নেই? আমার বাবা সকাল থেকে খালি পেটে বসে আছেন, আর তুমি তাকে রুটি পর্যন্ত দাওনি। তার সুগারের রোগ আছে, যদি তার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে এর দায়িত্ব কে নেবে? আমি বললাম, আমি তার দায়িত্ব নিতে পারবো না। ভালো হবে যদি আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। আমার এই কথা শুনে অমিত রেগে উঠল, বলল, এই কি বেয়াদবি! পেছন থেকে আমার শ্বশুর বললেন, দেখছো তো, এখনও 7 দিন হয়নি, আর এটা নিজের রং দেখাতে শুরু করে দিয়েছে। আমি আগেই জানতাম যে এই মেয়েরা বিয়ের পর এমনই করে, আর আলাদা হওয়ার স্বপ্ন আগের থেকেই চোখে সাজিয়ে রাখে। আমার স্বামী বলল, আজ তুমি এই কথা বলে দিয়েছ পূজা, আগামীতে যদি এমন কথা বলো তাহলে হাতে তালাকনামা ধরিয়ে দিয়ে তোমাকে বিদায় করে দেব। এই কথা শুনে আমার রক্ত শুকিয়ে গেল। আমার বাবা আগের থেকেই 7 মেয়ের বাবা ছিলেন, আর তিনি একজন ভদ্র মানুষ ছিলেন। খুব কষ্ট করে 10 জোগাড় করে এক এক করে মেয়েদের বিয়ে দিচ্ছিলেন। আমার মাও আমাকে বিদায় দেওয়ার সময় বলে দিয়েছিলেন, কখনো ঝগড়া করে আমাদের বাড়িতে ফিরে আসিস না, স্বামী ও শ্বশুরের সব কথা মানিস আর নিজের ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করিস। কিন্তু আমার শ্বশুর যা চাইছিলেন তা আমি করতে পারতাম না। তার আচরণ ও অকারণ গোস্তাখি দিন দিন বাড়ছিল, আর ওই সময় অমিতা প্রচণ্ড রেগেছিল। আমি যদি বলতাম, নিশ্চিতই আমাকে মিথ্যাবাদী বলে দিত। আমি কোনো উত্তর না দিয়ে বিছানায় গিয়ে বসলাম। আমার শ্বশুর বললেন, অমিত, একে শেষবারের মতো বুঝিয়ে দাও, এর মাথা ঠিক করে দাও, নইলে আমি এর মায়ের সাথে কথা বলবো, এর বাবাকে বলবো তোমার মেয়েকে সামলে নাও। এ বলে তিনি রেগে সেখান থেকে চলে গেলেন। আমি আমার শ্বশুরের দিকে রাগ ভরা দৃষ্টিতে তাকালাম। অমিত বলল, তোমার সমস্যা কি? তোমার মাথায় কি একটা শূন্য সদস্যর বোঝা যা তুমি সামলাতে পারছো না? আমার তো শুধু একজন বাবা আছে, কোনো মা, বোন বা ভাই নেই। এমন জীবন পেলে মেয়েরা কামনা করে, যেখানে তাদের মাথায় কোনো দায়িত্ব না থাকে। আমি বললাম, কাশ আমার শাশুড়ি ও ননদ থাকতেন, তাহলে আজ আমি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা হতে হতো না। আমার কথা শুনে সে রেগে টাকালো, বলল, এমন কি সমস্যা তৈরি করেছো তুমি? আমার বাবা তোমার মাথায় শুধু দুবেলা রুটি দিতে বলে, সেটাও তোমার কাছে বোঝা মনে হচ্ছে?
দেখো, আমাদের বাড়িতে ঝগড়া ফ্যাসাদ করা হয় না। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরি, এসেই এসব দেখতে পারি না। আমাকে শান্তি চাই। আমি বিয়ে করেছি শান্তি পেতে, ঝগড়া ফ্যাসাদ দেখতে নয়। আমি বললাম, অমিত, তুমি তোমার বাবার বিয়ে দিয়ে দাও। এ কথা বলতেই অমিত আমার মুখে জোরে এক চড় মারল। বলল, লজ্জা হয় না তোমার এমন কথা বলতে? এটা বাবার বিয়ের বয়স। আমার বাবার 2টি রুটি কি তোমার জন্য এত বোঝা হয়ে গেছে যে সেটা বানাতেও কষ্ট হচ্ছে? আমি বললাম, তুমি আমার কথা বুঝছো না। সে বলল, এটা কি এমন কথা যে আমি বুঝব? এটা একেবারে বেকুবি কথা। আমার বাবার বয়স 60 বছর, কবরে পা। সে ডায়াবেটিক্স ও ব্লাড প্রেশারের রোগী, আর তুমি চাইছো এই বয়সে আমার বাবা আরেক নারীর দায়িত্ব নিক। এখন আমি তাদের কি বলবো যে তাদের বাবাই তার পুত্রবধূর দিকে নজর রাখছে? আমি বললাম, আপনি বিয়ে করে দিন, আমি আপনার বাবা ও মা দুজনকেই সামলাবো। আমার কথা শুনে